আরে আমার বৌমারা কোথায় গেল? উফ বাবারে বাবা, আমি এত কষ্ট করে বাজার হাট করে নিয়ে এলাম, কিন্তু আমার বৌমাদের কোনো পাত্তাই নেই। বড় বৌমা, মেজ বৌমা, কি ব্যাপার, কোথায় তোমরা? এদিকে এসো। তুহিনা দেবীর কথা তার পাঁচ বৌমার কানে গিয়ে পৌঁছায় না, কারণ তার পাঁচ বৌমা নিজেদের মধ্যে গল্পগুজব করতেই ব্যস্ত। এই তোরা সবাই কিট্টি পার্টিতে কি পরে যাচ্ছিস? আমি তো ভেবেই নিয়েছি আমি জাস্ট একটা টপ আর একটা হট প্যান্ট পরবো, ব্যাস, আমি আর কিছুই পরবো না, কারণ ওখানে তো সবার থেকে মডার্ন আমাকেই দেখাতে হবে, তাই না? দিদি, তুমি কিন্তু একদম ঠিক বলেছো। আর শুধু তোমাকেই কেন, আমাদের পাঁচ বৌমাকেই ওখানে সবার থেকে আলাদা দেখাতে হবে। তাছাড়া কিট্টি পার্টিতে যে যাই পরুক না কেন, আমরা আমাদের মতো মডার্ন ড্রেসই পরে যাবো। এভাবেই পাঁচ বৌমা নিজেদের মধ্যে গল্পে মেতে থাকে, আর তখনই সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে। আরে তোমরা এখানে নিজেদের মধ্যে কথাবার্তা বলতেই ব্যস্ত? আমি কতবার করে ডাকলাম, তোমরা কি শুনতে পেলে না? কই না তো, আমরা যদি শুনতে পেতাম তাহলে কি আর সাড়া দিতাম না বলুন? আচ্ছা যাই হোক, আপনি কি জন্য ডাকছিলেন সেটা বলুন। তোমরা তো জানো আমি বাজারে গিয়েছিলাম, আর তোমাদের কি একটা দায়িত্ব কর্তব্য বলে কোনো জিনিস নেই? আমি কখন থেকে এসে তোমাদের জন্য অপেক্ষা করছি, আর তোমরা কেউ আমার কোনো খোঁজ খবরই নিচ্ছ না। এমনকি আমার হাত থেকে যে বাজারের ব্যাগটা নিয়ে আসবে সেটাও তো তোমরা পারবে না। আপনি কি বলছেন মা? আমরা আপনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে আসবো? ও মাই গড, পাড়া প্রতিবেশী দেখলে কি ভাববে বলুন তো? আর তাছাড়া আপনি তো চলেই এসেছেন, তাহলে আপনি নিজেই রান্নাঘরে বাজারের ব্যাগটা রেখে দিন। জবাও চলে এসেছে, জবাকে বলে দিন রান্না বান্না করে নিতে, কারণ আজকে তো আমরা কোনোভাবেই রান্না করতে পারবো না। সে তো আমি জানি তোমরা কেউই রান্না বান্না করতে পারবে না। জানি না এই নির্লজ্জ মেয়েগুলোকে আমি কি জন্য আমার বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলাম। শাশুড়ি মায়ের মুখে মুখে দিন রাত তর্ক করে বেড়াই। তোমাদেরকে বাড়িতে নিয়ে আসতে না নিয়ে আসতেই দুদিনের মধ্যেই তোমাদের ব্যবহারগুলো সব বাইরে বেরিয়ে আসছে। জানি না আর কতদিন এসব সহ্য করতে হবে। এই বলে তুহিনা দেবী সেখান থেকে চলে যায়। তুহিনা দেবী তার পাঁচ বৌমাকে যতই খারাপ কথা বলুক না কেন, তার বৌমারা কোনো কিছুতে পাত্তা দেয় না, কারণ তারা ভীষণই নির্লজ্জ ছিল। শাশুড়ি মায়ের কোনো কথাতেই তারা পাত্তা দিত না, তারা সবসময় নিজেদের কাজেই ব্যস্ত থাকতো। আর সেদিন তারা পাঁচ বৌমা মডার্ন শর্ট ড্রেস পরে বাইরে যাবে বলে তৈরি হয়, আর যা দেখে তুহিনা দেবী বলে, কি ব্যাপার, এই দিন দুপুরে আবার তোমরা কোথায় বেরোচ্ছো? আমি মানলাম রাত্রিবেলা তোমরা এরকম সেজে গুজে নাইট ক্লাবে পার্টি করতে যাও, কিন্তু এখন দিনের বেলাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আসলে মা, আমরা পাঁচ চা মিলে ঠিক করেছি যে আজকে আমরা ঘুরতে যাব, তাই একটু সেজে গুজে বেরোচ্ছি আর কি। তোমরা ঘুরতে যাচ্ছ আর এরকম ড্রেস পরে কেন যাবে? তোমাদের কি শাড়ি নেই কিংবা অন্য কোনো ড্রেস নেই? সবসময় এরকম ছোট ছোট ড্রেস পরেই বাইরে যেতে হবে তোমাদের? উফ মা, আমি জানতাম আপনি যাই হোক না কেন কিছু একটা বলবেনই, আর যেটাতে আমাদের পাঁচ বৌমার মুড একদমই খারাপ হয়ে যাবে। এই কারণেই তো আমরা আপনার মুখ না দেখেই চলে যাই। আপনার মুখ দেখা মানেই আপনি আমাদেরকে কথা শোনাবেন। দূর, এরকম প্রত্যেকদিন কথা শুনতে আমার আর ভালো লাগে না। দিদি, আমি তো চললাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যদি শাশুড়ি মায়ের কথা শুনতে চাও তাহলে শোনো। না না, দাঁড়া দাঁড়া, আমিও যাব। এই সবাই চল, এখানে আর শুধু শুধু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মা, আপনি আপনার খাবারটা খেয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনার ছেলেরা আবার আমাদের উপর রাগারাগি করবে। এভাবেই তারা পাঁচ বৌমা যখনই বাইরে বেরোয় তখনই তারা খুব ছোটখাটো পোশাক পরে বাইরে যায়, আর তাদেরকে যদি কেউ কোনো কথা বলতে আসে তাহলে পাঁচজনের নির্লজ্জের মতো তাদেরকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। আসলে তুহিনা দেবীর পাঁচ ছেলে বিদেশে থাকে, আর তারা বিদেশ থেকেই টাকা পাঠায়। সেই জন্য পাঁচ বৌমা নিজেদের ইচ্ছে মতো শাশুড়ি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, কি ব্যাপার, আজকে আমার বাড়িতে তোমরা কারা গো? তোমরা কোথা থেকে এসেছো? মা, কি হয়েছে আপনার? আপনি কি আমাদের চিনতে পারছেন না? আমরা আপনার বৌমা প্রিয়াঙ্কা, পারমিতা, সুস্মিতা, রিনা। আপনি আমাদের সত্যিই চিনতে পারছেন না? আপনার চোখটা কি খারাপ হয়ে গেছে? আমার চোখটা একদমই ঠিক আছে। আসলে কি জানো তো, তোমরা এরকম রূপ বদল করে নিয়েছো তো, তাই আমি চিনতে পারছি না। হঠাৎ করে তোমরা শাড়ি পরেছো, কি ব্যাপার? মনে হচ্ছে তোমাদের বাপের বাড়ি থেকে নিশ্চয়ই কেউ এখানে আসছে। আমাদের বাপের বাড়ি থেকে কেউ আসছে না মা, আসলে আপনার ছেলেরা বাড়িতে ফিরছে, তাই জন্য আমরা এরকম শাড়ি পরেছি। আর হ্যাঁ, আপনি কিন্তু আপনার ছেলেদেরকে এই ব্যাপারে বলবেন না, না হলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। ও আচ্ছা, তাহলে আমার ছেলেরা বাড়িতে আসবে সেই জন্য তোমরা মিথ্যা অভিনয় করা শুরু করে দিয়েছো। ঠিক আছে, আমি তোমাদের কারোর কোনো কথাই আমার ছেলেদেরকে বলবো না, কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমার ছেলেরা তো তোমাদের ব্যাপারে জানতেই পারবে। ওরা ভালো মতো জানতে পেরে যাবে ওরা বাড়িতে না থাকলে তোমরা কেমন নির্লজ্জ হয়ে যাও। মা, দয়া করে আপনি চুপ করুন তো, একদম বাজে কথা বলবেন না। সবসময় শুধু আমাদেরই দোষ দেখতে পান।
এই শুনে তুহিনা দেবী একদম চুপ করে যায়। আর দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই তুহিনা দেবীর ছেলেরা বাড়িতে ফিরে আসে। আর অনেকদিন পর ছেলেরা বাড়িতে ফিরলে তুহিনা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। কি ব্যাপার পলি, তুমি তো মায়ের মতো হয়ে গেছো। যাক বাবা, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আমি তো তোমাকে ছোটবেলা থেকে শাড়ি পরতে দেখেছি, আর জানো বিদেশে গিয়ে সবাইকেই তো ছোট ছোট ড্রেস পরতে দেখেছি, কাউকেই শাড়ি পরতে দেখলাম না। কিন্তু বাড়িতে ফিরে তোমাকে শাড়ি পরে দেখে আমার খুব ভালো লাগলো, কেননা তোমাদেরকেও তো সেই ছোট ছোট ড্রেসেই দেখেছিলাম। শহরে তোমরা তো এরকম ড্রেসই পরতে, কিন্তু এখানে মায়ের সঙ্গে থেকে তোমরা শাড়ি পরতে শিখে গেছো দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ প্রীতম, তুমি ঠিকই বলেছো। আমরা 5 বৌমা মায়ের সঙ্গে থেকে মায়ের মতোই হয়ে গেছি। আর রান্না বান্না তো আমরাই করছি এখন। তোমরা 5 ভাই ফ্রেশ হয়ে বাইরে এসো, এসে খাবার খেয়ে নাও। এভাবে পলি এবং তার জায়রা মিথ্যা নাটক করতে থাকে। আর তুহিনা দেবী চাইলেও কিছু বলতে পারে না, সে চুপচাপ শুধু তার বৌমাদের অভিনয় দেখতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন যখন প্রীতম এবং পলি দুজনে ঘুরতে যায়, ঠিক তখনই তাদের রাস্তায় এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। কি ব্যাপার বৌমা, তোমাকে যে চিনতে পারাই যাচ্ছে না, তুমি আজকে হঠাৎ করে শাড়ি পরেছো কেন? তোমাকে তো আমি প্রত্যেকবারই ছোট ছোট ড্রেস পরে দেখতাম, আর কতবার তোমাকে ওরকম ছোট ড্রেস পরতে বারণও করেছি, তবে আজকে শাড়ি পরে তোমাকে কিন্তু দারুণ লাগছে। কাকিমা, আপনি কি সব বলছেন? আমার বউ তো এখানে কখনোই ছোট ড্রেস পরেনি, আর তাছাড়া ও তো এখানে ছোট ড্রেস পরতেও চাই না। আমি তোকে কতবার করে বললাম ছোট ড্রেস পরার জন্য, কিন্তু ও তো শাড়ি ছাড়া অন্য কিছু পরতে চাইলো না, আর আপনি ওকে এরকম কথা বলছেন? প্রীতমের কথা শুনে অঞ্জলি দেবী চমকে ওঠে। কাকিমা, আপনি কাকে দেখতে গিয়ে কাকে দেখেছেন বলুন তো? আপনি হয়তো ভেবেছেন যে ওটা আমি, কিন্তু ওটা আমি নই, কারণ আমি কখনো ছোট ড্রেস পরি না। আমি তো সবসময় এরকম শাড়িই পরি। আমি আর আমার জায়েরা কিন্তু খুবই সংস্কারী। আমাদের শাশুড়ি মা আমাদেরকে খুব ভালো মতো সংস্কার শিখিয়েছে, এমনকি আমরা বেশিরভাগ সময় মাথায় ঘোমটা দিয়েই থাকি। তাই মনে হচ্ছে আপনি হয়তো ভুল করে অন্য কাউকে দেখেছেন। হ্যাঁ, আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকেই তো দেখছি তোমরা 5 বৌমা মাথায় ঘোমটা দিয়ে রয়েছো, খুব ভালো লাগলো দেখে। ওরে বাবা, তোমরা মাথায় ঘোমটা দিয়ে থাকো, আমি তো কখনো দেখিনি। যাই হোক, আমি আসছি। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। আর অঞ্জলি দেবীর কথা প্রীতমও কিছু বুঝতে পারে না, তাই সেও কিছু মনে না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবে আরো কিছুদিন কাটে। আর 5 ভাই আবার কাজের উদ্দেশ্যে বিদেশে চলে যায়। আর বাড়ির ছেলেরা বিদেশে চলে যাওয়ার পর থেকেই 5 বৌমা আবার নির্লজ্জগিরি করতে শুরু করে। তাহলে তোমরা আবার তোমাদের শাড়িগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়েছো, এবার থেকে তো তোমরা আবার ওরকম নোংরামি করতে শুরু করবে। তোমাদের কি কোনো লজ্জা শরম বলতে কোনো জিনিস নেই? তোমরা আবার ছোট ছোট ড্রেস পরেছো। এতদিন ধরে তো তোমরা শাড়ি পরলে, এবার থেকে তোমরা শাড়ি পরেই বাইরে চলাফেরা করো, দেখবে মানুষ তাহলে তোমাদেরকে খুব ভালো বলবে। মা, আমরা যদি শাড়ি পরতে শুরু করি তাহলে আমাদের এই মডার্ন ড্রেসগুলো কি পরবে বলুন তো? আপনি পরবেন? দিদি, তুমি কিন্তু ঠিক বলেছো। মা, আপনাকেও কিন্তু এই মডার্ন ড্রেস পরলে খুব সুন্দর দেখাবে। আপনি যদি চান পরতেই পারেন। কি সব বলছো তোমরা? কোনো দরকার নেই আমার তোমাদের এরকম শর্ট ড্রেস পরা। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তো, যে তোমাদের মতো আমি এরকম ছোট ড্রেস পরে বাইরে ঘুরে বেড়াবো। তোমাদেরকে আমি কতবার করে বলেছি, এই গ্রামের সবাই আমাকে অনেক সংস্কারী বলে। আর তোমরা কি জানো, আমি যখন নতুন বউ হয়ে এখানে এসেছিলাম তখন সব সময় আমি মাথায় ঘোমটা দিয়ে রাখতাম। তোমাদের মতো এরকম ছোট ছোট ড্রেস পরে আমি ঘুরে বেড়াতাম না, আর নাইবা আমি তোমাদের মতো শাশুড়ি মায়ের সঙ্গে তর্ক করতাম। দূর, চুপ করুন তো। আপনি আপনার জ্ঞান আপনার কাছেই রাখুন। আপনি তো জানেন আপনি আমাদেরকে যতবারই বলবেন, তাহলে জানি না কেন আপনি সবসময় বকবক করতে থাকেন। এই বলে 5 বৌমা আবার ছোট জামা পরে বাইরে বেরিয়ে যায়। আর তাদেরকে দেখে তাদের প্রতিবেশীরা আবার একে অপরের সঙ্গে আলোচনা করতে শুরু করে। ওই দেখো, তুহিনাদির বৌমারা কতটা নির্লজ্জ দেখো। স্বামীরা বিদেশে চলে গেছে আর অমনি ওদের আসল রূপ বাইরে চলে এলো। তা না হলে এরা তো কিছুদিন শাড়ি পরেই ঘুরে বেড়াচ্ছিল। এটা কি মনে করেছে আমরা কিছুই বুঝতে পারি না? আমরা সবই বুঝি। ঠিকই বলেছ, ওরা 5 বৌমা তো এরকমই নির্লজ্জ। শাশুড়ি মা এতটা সংস্কারী, কিন্তু বৌমাগুলো হয়েছে দেখো। ছি 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 ছি, এরকম নির্লজ্জ বৌমা আমার বাড়িতে থাকলে আমি তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এভাবেই পাড়া প্রতিবেশী সবাই 5 বৌমাকে নিয়ে নানান রকম নিন্দা গাইতে থাকে, কিন্তু তাতেও 5 বৌমার কিছু যায় আসে না। আর শুধুমাত্র তাদের জন্য তাদের শাশুড়ি মাকেও লোকজনের কাছে অনেক কথা শুনতে হয়। এই যে, কোথায় তোমরা 5 জনে? এদিকে এসো, আমি তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলতে চাই। কি হয়েছে বলুন তো? আপনি কি একটু স্নানটাও ঠিকভাবে করতে দেবেন না? আমাকে তোয়ালে পরিয়ে বাইরে চলে আসতে হলো। কি হয়েছে বলুন? তুমি তো বলতেই পারতে যে তুমি স্নান করতে ঢুকেছো, তাহলে আমি আর তোমাকে এখন ডাক দিতাম না। এরকম তোয়ালে পরে শাশুড়ি মায়ের সামনে আসতে কে বলেছে তোমাকে? আমি যদি না আসতাম তাহলে তো আপনি আবার আমার নামে গুণগান গাইতে শুরু করে দিতেন। তার থেকে ভালো আমি তোয়ালে পরেই চলে এলাম। এবার বলুন কি হয়েছে?
তোমাদের জন্য আমি আর কত কথা শুনবো। জানি না তোমরা কি জন্য এই বাড়িতে আছো। তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে বিদেশে চলে যাও, আর সেখানে গিয়েই তোমরা এরকম নির্লজ্জগিরি করে বেড়াবে, কারণ ওখানে তোমাদেরকে কেউ কিছু বলার থাকবে না। তবে আমাদের গ্রামের মানুষরা খুবই সরল সাদাসিধে। এখানকার মানুষরা তোমাদেরকে ছোট ছোট ড্রেস পরতে দেখলে আমাকে অনেক অপমান করে। সেই জন্য আমি ঠিক করেছি আমি আর কিছুতেই তোমাদেরকে এই বাড়িতে রাখবো না, আর প্রয়োজন পড়লে আমি এই ব্যাপারে আমার ছেলেদের সঙ্গেও কথা বলবো। মা, এক কাজ করুন, তাহলে আপনিও আমাদের মতো নির্লজ্জ হয়ে যান, তাহলে দেখবেন আপনাকে আর কেউ কিছু বলতেই পারবে না। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়, যার ফলে তুহিনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই সে ঠিক করে তার ছেলেদেরকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেবে। আর কয়েকদিনের মধ্যেই একদিন যখন তার বৌমারা ছোট ড্রেস পরে বাড়ির বাইরে বেরোয়, তখনই তুহিনা দেবী তার 5 বৌমার ভিডিও করে ছেলেদেরকে পাঠিয়ে দেয়, যার ফলে তুহিনা দেবীর ছেলেরা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তারা কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে নিজের স্ত্রীদেরকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে। তার ফলে 5 বৌমা শিক্ষা পেয়ে যায়, আর তারপর থেকে তারা আর কখনো শাশুড়ি মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে না। তারা তাদের শাশুড়ি মায়ের মতোই সংস্কারী হয়ে ওঠে, আর শাশুড়ি মায়ের সঙ্গে খুবই ভালো ব্যবহারও করে। এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে। তোমার ভাইয়ের যখন অসুবিধা হচ্ছে, ওকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আমি তো এখানে আরো কয়েকদিন আছি, আমরা সবাই মিলে ওর খেয়াল রাখতে পারবো। তুমি আজকে অফিসে যাওয়ার সময় ওকে এখানে রেখে যেও, ঠিক আছে? ও যদি তোমাদের বিরক্ত করে, তুমি তোকে এখনো দেখোনি। ও খুব জেদি ছেলে আর ভীষণ মাইনা করে। বড় হয়ে গেলে ওর ব্যবহার এখনো ছোট বাচ্চাদের মতোই রয়ে গেছে। আসলে বাবা মা চলে যাওয়ার পরে আমি ওকে এত আগলে মানুষ করেছি যে আদরে বাদর তৈরি হয়েছে একেবারে। উফ, তুমি চিন্তা করো না তো, আমি বলছি তো ওকে এখানে পাঠিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পরে তোমাদের বাড়িতে ফিরে গিয়ে আমাকে তো ওর খেয়াল রাখতেই হবে। এখানে পাঠিয়ে দাও, তাহলে ভালো করে কয়েকদিন প্র্যাকটিস করে নিতে পারবো। এমনই নানান রকমের আলোচনা করে সুপ্রিয়া এবং রাজীব। রাজীবের একমাত্র ভাই রাহুলকে রাজীবের শ্বশুরবাড়ি অর্থাৎ সুপ্রিয়ার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে তারা। রাজীব শহরের একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিল। সুপ্রিয়া আর রাজীবের বিয়ের মাত্র 3 মাস হয়েছে। সুপ্রিয়ার বাবা মা অর্থনৈতিক দিক থেকে অতটা শক্তিশালী না হওয়ায় তাদের বিয়েতে তেমন আড়ম্বর কিছু হয়নি। রাজীব কোনো রকমে কোর্ট ম্যারেজ করে সুপ্রিয়াতে বাড়িতে নিয়ে এসেছিল। সেই সময় রাজীবের একমাত্র ভাই রাহুল পড়াশোনার জন্য হোস্টেলে ছিল। 2 দিন আগে সবেমাত্র হোস্টেল থেকে বাড়িতে একা থাকতে তার খুব সমস্যা হচ্ছিল বলে সে তার দাদার কথা মতো বৌদির বাপের বাড়িতে গিয়ে থাকতে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় রাজীব রাহুলকে নিয়ে সুপ্রিয়ার বাপের বাড়িতে চলে আসে। বাবা রে, কি ছোট বাড়ি! এখন আমাকে এখানে থাকতে হবে? এর থেকে নিজের বাড়িতে একা একা থাকলেই ভালো হতো। একা থাকতাম ঠিকই, কিন্তু এরকম গরিবদের মতো তো থাকতে হতো না। বাড়িতে ঢুকতেই তো কি সাফোকেশন হচ্ছে। রাহুল বাড়িতে আসতেই সুপ্রিয়া এবং তার বাড়ির লোক রাহুলকে ঘরের ভেতরে নিয়ে আসে। রাহুলকে ঘরে বসিয়ে তারা নানান রকম খাবার এনে তার সামনে রাখে। একে একে সবাই রাহুলের সঙ্গে নানান রকম কথা বলতে শুরু করে। আসলে আমার মায়ের শরীরটা হঠাৎই খুব খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এসে থাকছি। মা একটু সুস্থ হলেই আমি ফিরে যাব। তোমার ততদিন আমার সাথে এখানে থাকতে কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। আমি তোমাকে শুধু একটা লিস্ট দিয়ে দেবো, সেই মতো তুমি রান্নাগুলো করে দিও। আসলে আমি জিম করি তো, তাই বেশি ভুলভাল খাবার খাই না আর কি। আচ্ছা, আমার ঘরে এসি আছে, যেই ঘরে এসি আছে সেই ঘরেই কিন্তু আমাকে থাকতে দেবে বলে দিলাম। এই 5-6 দিনের জন্য তোদের এসি দরকার পড়বে না বাবা। আমাদের বাড়িতে জানলা খুললেই এত ফুরফুরে হাওয়া দেয় যে এসি কেন, তোর ফ্যানেরও দরকার পড়বে না। এসব তুমি কি বলছো আঙ্কেল? আমি এসি ছাড়া একদম থাকতে পারি না। আর তাই জন্যই তো দাদা আমাকে এমন হোস্টেলে ভর্তি করেছিল যেখানে প্রত্যেকটা রুমে এসি ছিল। প্লিজ তোমরা বলো না যে তোমাদের ঘরে এসি নেই। এসি তো অনেক পরের কথা রাহুল, তোমাকে আলাদা করে শুতে দেওয়ার মতো আমাদের কাছে কোনো ঘরও নেই। আমাদের বাড়িতে 2টোই ঘর, একটা বাবা মায়ের আর একটা আমার। এই কয়েকদিন তুমি আর আমার বাবা একটা রুম শেয়ার করে নিও, আমি আর আমার মা আর একটাতে থেকে যাবো। আমি নিজের হোস্টেলে কারোর সাথে রুম শেয়ার করলাম না, আর এখানে এসে আমাকে তোমার বাবার সাথে রুম শেয়ার করতে হবে বৌদি? তাহলে তো আমার কোনো প্রাইভেসি থাকবে না। সুপ্রিয়ার সিদ্ধান্তে রাহুল খুশি না হলেও তার কাছে আর কোনো উপায় ছিল না। সেই দিনের শেষে রাত্রিবেলা রাহুল সুপ্রিয়ার বাবার সাথে তাদের ঘরে ঘুমাতে চলে যায়। এসি না থাকার কারণে রাহুলের কিছুতেই ঘুম আসছিল না। তার অসুবিধা হচ্ছে বুঝতে পেরে সুপ্রিয়ার বাবা মনোজ বাবু তাদের ঘরের বড় জানালাটা খুলে দেয়, আর রাহুলের মাথার কাছে বসে তাকে হাওয়া করতে থাকে। রাহুল কখন ঘুমিয়ে পড়ে সে নিজেই বুঝতে পারে না। পরের দিন সকালবেলা সুপ্রিয়ার গলার আওয়াজে তার ঘুম ভাঙে। ব্রেকফাস্ট টেবিলে রুটি তরকারি দেখে রাহুল খুবই রেগে যায়।
বৌদি, আমি তো তোমাকে কালকেই বললাম আমি তোমাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি আর তার মতোই আমাকে খাবার বানিয়ে দেবে। তারপরে তুমি আমাকে কেন এইসব দিয়েছো? আমি সব খেতে পারবো না। সকালবেলা আমার গ্রিল চিজ স্যান্ডউইচ চাই। চিজের তো অনেক দাম, আর গ্রিল করে দেওয়ার মেশিনও তো আমাদের বাড়িতে নেই। ছোট ছোট কারণে কি তোমার দাদার থেকে টাকা চাইতে ভালো লাগে বলো? আজকে তুমি খেয়ে নাও, কালকে আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। সকালবেলাটা আমি খেয়ে নিচ্ছি, কিন্তু দুপুরবেলা আমাকে ব্রাউন রাইস, গ্রিলড ফিশ আর স্যালাড দেবে। এর বাইরে আমি অন্য কিচ্ছু খাবো না বলে দিলাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আপাতত এটা খেয়ে নাও, তারপর আমি বাইরে বেরিয়ে দেখছি কি কিনে আনা যায়। এই বলে সুপ্রিয়া সেখান থেকে চলে যায়। রাহুলও নিজের মতো সকালের ব্রেকফাস্ট করে নিজের ঘরে চলে যায়। সুপ্রিয়া রাহুলের জন্য বাজার করতে বেরিয়ে দেখে রাহুলের বলে দেওয়া সমস্ত জিনিসই অত্যন্ত দামি। 1 বোতল অলিভ অয়েলের দামে তার বাড়িতে 1 মাসের চাল চলে আসবে। কিন্তু তবুও সুপ্রিয়া রাহুলকে খাবার কিনে দেওয়ার জন্য রাজীবের থেকে 1 টাকাও নেয় না। নিজে জমানো টাকা থেকে সমস্ত টাকা খরচা করে, যাতে রাহুলের আর খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয়। এইভাবেই কয়েকদিন কাটে। আমি তোমাদের বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। কয়েকদিন আগেই তো হোস্টেল শেষ করে বাড়িতে এলাম। ভাবলাম কলেজে ভর্তি হওয়ার আগে অব্দি একটু শান্তিতে আরাম করে কম্পিউটারে গেম খেলবো আর সারাদিন টিভি দেখবো। সেসব তো কিছুই হচ্ছে না। তুমি চলো না বাবা, আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসছি। তুমি তো এতদিন এই শহরেই ছিলে না। এই শহরে কত কিছু দেখার আছে। সারাদিন ফোন, টিভি, কম্পিউটার এসব নিয়ে বসে থাকলে সেগুলো তুমি কোনোদিনই দেখতে বা জানতে পারবে না, বুঝেছো? তাই চলো আমার সাথে। আমি এই শহর দেখতেও চাই না। চারিদিকে শুধু ধুলোবালি আর বাস গাড়ি ছাড়া তো কিছুই নেই। তার থেকে তোমরা আমাকে একটা কম্পিউটার এনে দেওয়ার ব্যবস্থা করো। আমি অনেকদিন গেম খেলিনি। তুমি তো কয়েকদিন এখানে থাকবে, আর তার জন্য আমাদের বাড়িতে কম্পিউটার কেনার কোনো মানে আছে? আর একটা কম্পিউটার তো কম দামি হয় না। আমাদের অবস্থা দেখে তুমি কি বুঝতে পারছো না যে যখন তখন নতুন কম্পিউটার বা টিভি কিনতে আমরা পারবো না? তাহলে দাদাকে কেন আইডিয়া দিয়েছিলে যাতে দাদা আমাকে এখানে রেখে যায়? তুমি জানতে না এখানে থাকতে আমার অসুবিধা হবে? তোমার বাড়িতে টিভি নেই, এসি নেই, গেম খেলার জন্য একটা কম্পিউটার নেই। তাহলে আমি সারাদিন কি করবো বলো তো? তার চেয়ে বরং আমাকে বাড়িতে রেখে এসো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তোমার দাদা এখন কয়েকদিনের জন্য অফিসের কাছে বাইরে যাবে। শুধু শুধু তোমাকে ওখানে গিয়ে রেখে আসলে আমার আর তোমার দাদা দুজনেরই চিন্তা বাড়বে। এই বলে সুপ্রিয়া সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাহুলকে মন খারাপ করে ঘরে বসে থাকতে দেখে মনোজবাবু রাহুলকে নিয়ে বাইরে ঘুরতে বেরোয়। সারাদিন ঘুরে রাহুল বেশ খুশি হয়ে বাড়ি ফেরে, কিন্তু রাহুলের কথা ভেবে সুপ্রিয়া চিন্তায় পড়ে যায়। সুপ্রিয়া বুঝে পায় না কিভাবে রাহুলের সমস্ত দরকারি জিনিস সে ঘরে এনে মজুত করবে। একে মায়ের চিকিৎসা খরচা, তার উপর রাহুলের প্রত্যেকদিন নিত্য নতুন খাবারের খরচা। এত কিছু সামলে আমি কিভাবে ওকে আরো একটা কম্পিউটার কিনে এনে দেব? রাজীব তো এখন বেশ কয়েকদিনের জন্য বিদেশে যাবে, ততদিন রাহুলই বা কিভাবে কষ্টে থাকবে? এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুপ্রিয়া সিদ্ধান্ত নেয় সে তার বিয়েতে পাওয়া 2-1টা গহনা বিক্রি করে দেবে। আর তার দেওরের যাতে অসুবিধা না হয় সেই জন্য সুপ্রিয়া কাউকে কিছু না জানিয়েই নিজে 2-1টা গহনা বিক্রি করে রাহুলের জন্য একটা কম্পিউটার এবং তার ঘরের জন্য একটা এসি নিয়ে চলে আসে। দেখতে দেখতে কিছুদিন কাটে। রাহুলের ছেলে মানুষই যেন বাড়তেই থাকে। আজ এটা চাই তো কালকে ওটা চায়। রাহুল তার সমস্ত বড়লোকি চাহিদা তার বৌদিকে দিয়ে পূরণ করাতে থাকে। একদিন আমাকে 16,000 টাকা দিও তো বৌদি। এই অতি সাধারণ শুজগুলো পরে পরে আমার পা ব্যথা হয়ে গেছে। সেই জন্য আমি অনলাইনে একটা ব্র্যান্ডের জুতো অর্ডার করে দিয়েছি, কালকেই চলে আসবে। তুমি আমাকে না বলে এত দাম দিয়ে জুতো অর্ডার করেছো? 100-200 টাকা তো নয়, 1600 টাকাও নয়, একেবারে 16,000 টাকার জুতো। তুমি তো বড় হচ্ছ রাহুল, কার কাছে কোনটা চাওয়া যায় সেটা তুমি বোঝো না? হাজার হাজার টাকা দিয়ে যদি তুমি আমাকে কম্পিউটার কিনে দিতে পারো, তাহলে 16,000 টাকা দিয়ে একজোড়া জুতো কিনে দিতে পারবে না? কম দামি জুতো পরলে তো আমার পায়ের সমস্যা হতে পারে। আমরা তোমার দাদার মতো বড় লোক নই যে আমি আমার মায়ের অসুস্থতার কারণে এখানে এসে থাকছি। মায়ের জন্য আমাদের কত খরচা হয় সেটাও তো তুমি জানো। তারপরেও তুমি এভাবে একের পর এক আবদার কেন করতে থাকো বলো তো? তুমি আজই আমাকে ওই বাড়িতে পৌঁছে দিয়েছো। তোমার এই গরিব বাড়িতে থেকে আমি আর নিজের দিন নষ্ট করতে চাই না। একটু রাত হতে না হতেই তোমার বাবা বলে কম্পিউটার বন্ধ করে দিতে, মাঝরাতে এসিও বন্ধ করে দেয়। এভাবে আমি থাকতে পারবো না। বাবা তো তোমার ভালোর জন্যই করে। সারাদিন কম্পিউটারে গেম খেলা কি ভালো? তুমি যখন প্রথম প্রথম গরমে কষ্ট পেয়ে ঘুমাতে পারছিলে না, তখন আমার বাবা সারা রাত জেগে তোমাকে হাওয়া করতো। আর এখন বাবা ঠান্ডা লাগলে এসি অফ করে দেয় বলে তুমি এমন করে বলছো? একটা জুতো চেয়েছিলাম বলে তুমি আমাকে এত কিছু বলে দিলে, আর এদিকে আমার দাদার টাকা নিজের মায়ের চিকিৎসা করাচ্ছ, তার বেলা কিচ্ছু হচ্ছে না, তাই না? রাহুলের কথা শুনে সুপ্রিয়া প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে রাহুলের গালে একটা চড় মারে। রাহুল জেদ করে সেখান থেকে চলে যায় এবং শহরে তার এক অন্য আত্মীয়র বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। প্রথম প্রথম সবকিছু ঠিক থাকলেও রাহুল তার বৌদি এবং তার বৌদির বাপের বাড়ির সবকিছুই খুবই মিস করতে থাকে।
সে বুঝতে পারে তার বৌদি তার যেভাবে যত্ন করত সেরকম ভাবে আর কেউই করতে পারছে না। বৌদিকে যখন যেটা বলতাম বৌদি তখনই সেটা বানিয়ে দিত, যেটা চাইতাম সেটাই এনে দিত, আমার পছন্দ মতো জিনিস কিনে দিত। এরা তো না আমাকে আমার ইচ্ছা মতো খেতে দিচ্ছে, আর না এদের কম্পিউটারে আমাকে ইচ্ছা মতো একটু গেম খেলতে দিচ্ছে। বৌদির বাবাও আমাকে কত জায়গায় ঘোরাতে নিয়ে যেত, এরা তো আমাকে পাত্তাই দিচ্ছে না। এসবই ভাবতে ভাবতে রাহুল ঠিক করে সে তার বৌদির সঙ্গে আবার দেখা করতে তাদের বাড়িতে যাবে। তাই কাউকেই কিছু না জানিয়ে সে সুপ্রিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুপ্রিয়াদের বাড়ির দরজা খোলা থাকায় রাহুল একেবারে ভেতরে চলে আসে। সেখানে এসে সে দেখে সুপ্রিয়া আর মনোজবাবু সুপ্রিয়ার মায়ের চিকিৎসা নিয়ে নানান রকমের আলোচনা করছে। রাহুল কাউকে বিরক্ত না করে সেখানেই দাঁড়িয়ে থাকে। তোর মাকে তো ডাক্তার দেখানোর সময় হয়ে গেল, কবে নিয়ে যাবি? ডাক্তার তো বলেছিল 1 সপ্তাহের মধ্যে আরেকবার চেক আপে যেতে। কি করে যাব বলো তো, আমার কাছে তো আর কোনো টাকা নেই। বিয়েতে পাওয়া গহনাগুলোর মধ্যে শুধু রাজীবের 2-1টা গহনা ছাড়া সবই বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়েই তো রাহুলের জন্য জিনিসগুলো কিনতাম। এখন যদি রাজীবের দেওয়া গহনাও বিক্রি করে দিই তাহলে রাজীবের কাছে আমার সম্মান থাকবে বলো তো? মনোজবাবু আর কিছুই বলতে পারে না। সুপ্রিয়াও মনের দুঃখে নিজের ঘরে চলে যায়। তারা কেউই লক্ষ্য করে না যে রাহুল সেখানে দাঁড়িয়েছিল। রাহুল তাদের সমস্ত কথা শুনে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তার বৌদিকে কিভাবে সাহায্য করবে সে সেটা বুঝতে পারে না। রাহুলের কাছে তো কোনো টাকাই ছিল না, দাদার কাছে টাকা চাইলে তার বৌদি জেনে যাবে এই ভেবে রাহুল নিজের দাদার কাছ থেকেও টাকা চাইতে পারে না। রাহুল সেখান থেকে কিছু না বলেই চলে যায় এবং কিছুক্ষণ পরে বেশ কিছু টাকা নিয়ে আবার ফিরে আসে। সমস্ত টাকা নিয়ে সুপ্রিয়ার হাতে দিলে সুপ্রিয়া অবাক হয়ে যায়। এতগুলো টাকা তুমি কোথায় পেলে, আর আমাকেই বা এনে দিচ্ছ কেন? আমি কি তোমার কাছে টাকা চেয়েছি? এই টাকাগুলো যেখান থেকে নিয়ে এসেছো, যার থেকে নিয়ে এসেছো তাকে তুমি ফিরিয়ে দিয়ে এসো। এগুলো সব আমার টাকা। আমি বাড়িতে গিয়ে আমার পুরানো ল্যাপটপ আর একটা ক্যামেরা আর কয়েকটা পুরানো জিনিস বিক্রি করে দিয়েছি। তুমি এগুলো নিয়ে আগে আন্টির চিকিৎসা করাও। তুমি এসব কেন করতে গেছো রাহুল? এভাবে কেউ নিজের জিনিস বিক্রি করে? তোমার পছন্দের জিনিস বিক্রির টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করলে আমার মা কি খুশি হবে বলো? তাহলে তোমার পছন্দের জিনিস বিক্রি করে আমাকে কেন কম্পিউটার কিনে দিতে গিয়েছিলে? তুমি জানতে না যদি আমি সেটা জানতে পারি আমিও কষ্ট পাবো? রাহুলের কথা শুনে সুপ্রিয়া চোখে জল ধরে রাখতে পারে না। রাহুল জোর করায় সে রাহুলের টাকাটা নিয়ে নেয় এবং তাই দিয়েই তার মায়ের চিকিৎসা শুরু করে। সুপ্রিয়ার মায়ের চিকিৎসা চলাকালীন রাহুল সারাক্ষণ তাদের বাড়িতে থেকেই তাদেরকে সাহায্য করতে থাকে। এমনকি সে নিজের এসি লাগানো ঘরটাতে সুপ্রিয়ার মায়ের থাকার জন্য ব্যবস্থা করে দেয়, যাতে সুপ্রিয়ার অসুস্থ মায়ের গরম না লাগে। কখনো সুপ্রিয়া ঘুমিয়ে পড়লেও রাহুল সারা রাত জেগে সুপ্রিয়ার মায়ের সেবা করে। কিছুদিনের মধ্যেই সুপ্রিয়ার মা সুস্থ হয়ে উঠলে রাহুল আর সুপ্রিয়া তাদের নিজেদের বাড়িতে ফিরে আসে।